চুরি ছিনতাই এখন ভীষণ প্রচলিত ঘটনা, আর খবরের কাগজ খুললে তো একটা না একটা এমন ঠিকই পাওয়া যাবে। তবে ডাকাতের দল ডাকাতি করতে এসে কিছু না নিয়েই ফিরে যায়, এমন ঘটনা সত্যিই বিরল। আর এমনই একটা ঘটনা ঘটে গেছে গতকাল। বেলডাঙ্গা শহরের বিখ্যাত সৌরেন্দ্র বাবুর বাড়িতে বড় ধরনের ডাকাতি হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে ডাকাতরা কিছুই চুরি করতে পারেনি। এত বড় একটা বাড়ি, এত বছর ধরে প্রতিষ্ঠিত ব্যবসা, এবং এখনো সুরক্ষা ব্যবস্থা অকার্যকর। এটা বেশ আশ্চর্যজনক। গত রাতে গভীর অন্ধকারে যখন ঘরগুলো নিঃশব্দ ছিল, সৌরেন্দ্রবাবুর প্রাসাদের বাইরে থেকে কিছু অদৃশ্য পদধ্বনি শুনতে পায় দারোয়ান। সে কিছু বুঝে ওঠার আগেই সেই অচেনা মুখগুলো বাড়ির ভিতরে ঢুকে পড়ে। দ্রুত ঘরের ভেতর ঢুকে পড়ার পরে দারোয়ান তাদের প্রতিরোধ করতে যায়, কিন্তু তাকে খুব সহজেই হত্যা করা হয়। ডাকাতরা কেমন যেন ছায়ার মতো ছিল। তারা এত দ্রুত চলে যায় যে কোনো শত্রু বা সন্দেহজনক কিছু বুঝে ওঠার আগেই সবকিছু ঘটে গিয়েছে। কিন্তু কেন তারা কোনো বড় জিনিস নিয়ে যায়নি, স্রেফ চলে গেল। সৌরেন্দ্রবাবু মারা গিয়েছেন কয়েক বছর আগে। শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়েছিল, তবে তার প্রভাব এখনও এই শহরে বর্তমান। বাবুর 3 ছেলে, রবীন্দ্র, অরুণ এবং সুমন, আর 2 মেয়ে, অর্পিতা আর নন্দিনী। অর্পিতা, যাকে এই সময়ের মধ্যে বাড়িতে থাকতে হয় কারণ তার স্বামী মারা গেছেন কয়েক বছর আগে। নন্দিনী তার থেকে একটু আলাদা, কিন্তু একাত্ম। মা সুমিতা, যিনি 70 বছর বয়সে দিন দিন বৃদ্ধ হয়ে যাচ্ছেন, কিন্তু এখনও অনেকটা অসচেতন। তিনি সবকিছু দেখছেন কিন্তু কিছুই বলছেন না। তার দৃষ্টি সব সময় এক জায়গায় স্থির থাকে, যেন তিনি কিছু গোপন জানেন যা এখনো প্রকাশ হয়নি। সৌরেন্দ্রবাবুর ছেলেরা বিদেশে থাকে। তাদের জীবিকা ও ব্যবসার কারণে তারা প্রায়শই ছুটিতে বাড়ি আসে, তবে তাদের ফিরে আসার ব্যাপারটা কখনোই নিয়মিত নয়। গতকাল রাতে ঘটেছে সেই ডাকাতির ঘটনা, কিন্তু তারা কেউই জানত না। যখন পুলিশ পৌঁছয়, তারা শুধু ঘরের ভেতরের অক্ষত জিনিসপত্র দেখে হতভম্ব হয়ে পড়ে, কারণ ডাকাতরা কিছুই নেয়নি। তবে সবকিছু এত অদ্ভুত কেন? বেলডাঙ্গার মানুষ এখনো এসব খবর বিশ্বাস করতে পারছে না। সবাই আলোচনা করছে, কিন্তু কোনো সঠিক তথ্য পাওয়া যাচ্ছে না। দিনের শুরুতে পার্কে মানুষের পদচারণা, ট্রাফিকের আওয়াজ, কিন্তু এই শহরের মাঝখানে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: ওই ডাকাতির ঘটনাটি কেন ঘটল? তাদের উদ্দেশ্য কী ছিল? এবং সৌরেন্দ্রবাবুর পরিবার ঠিক কতটা নিরাপদ? রহস্য যেখানে, জিতুদাও সেখানে। শুনতে থাকুন আমাদের আজকের পরিবেশনা। লেখক সূর্যকান্তি তুঙ্গের কলমে জিতুদা সিরিজের গল্প ডায়মন্ড রহস্য। দুপুরের দিকে পার্কের বাতাসে একটা অদ্ভুত শীতলতা প্রবাহিত হতে থাকে। শহরের মাঝে সৌরেন্দ্রবাবুর বাড়ির সামনে একটার পর একটা পুলিশ গাড়ি এসে দাঁড়ায়। রাস্তায় প্রচুর লোকের ভিড়, সব চোখ তখন বাড়ির দিকে। এই অঞ্চলে এমন একটা ঘটনা খুবই কমই ঘটে, আর তাই সবাই জানে যে কিছু একটা বড় বিপদ ঘটেছে। বাড়ির কাজের মাসিরা, বাজারের জন্য বেরিয়ে আসার রামু কাকা, সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখের সন্দেহ আর অস্বস্তি, যেন তারা জানে কিছু একটা ভুল হয়েছে, কিন্তু কি ভুল তা বলতে পারছে না। রামু কাকা বাড়ির পুরনো কর্মচারী, আজ একেবারে অসহায়। তার চোখে ভয় আর অবিশ্বাস মিশ্রিত। সে দাঁড়িয়েই আছে শুধু, যেন তার দ্বারা আর কোনো কথাই বলা হবে না। মাসিরা মাঝে মাঝে একে একে জিজ্ঞেস করছে সে কিছু দেখেছে কিনা, জানে কিনা, কিন্তু রামু কাকার মুখে কোনো উত্তর নেই। একে একে পুলিশ সব কিছু খতিয়ে দেখছে, কিন্তু কাকা যেন কিছু জানার চেষ্টা করছে না। অথচ
পুলিশ অফিসারেরা বাড়ির ভেতরে প্রবেশ করে সবার নজর চলে যায় একই জায়গায়। দারোয়ান মারা গেছে। তার নিথর শরীর তখনও সাদা চাদরে ঢাকা। গা থেকে দুর্গন্ধ উঠে যাচ্ছে, যেন কিছুক্ষণ আগেও এক প্রাণী এই পৃথিবী ছেড়ে চলে গেছে। পুলিশ কর্মকর্তাদের মধ্যে দুজন, একজন মহিলা স্মিতা রায় আর একজন পুরুষ প্রসেনজিৎ দে, দুজনেই অনেক অভিজ্ঞ। কিন্তু এই ধরনের ঘটনাতে তারা কিছুটা চুপ, কিছুটা গম্ভীর। স্মিতা রায় হাতের নোটবুক নিয়ে আর প্রসেনজিৎ দে জায়গায় জায়গায় পা ফেলে রুমটা তন্ন তন্ন করে দেখতে থাকে। দেখো, এটা খুবই বিচিত্র। এত বড় বাড়ি, এত কিছু আছে, অথচ ডাকাত তো কিছুই চুরি করেনি। এমনটা কি হতে পারে? শুধু হত্যাকাণ্ডের জন্য কেন আসবে তারা, নাকি কিছু গোপন উদ্দেশ্য ছিল, সেটাও জানতে হবে। দারোয়ানের শরীরটা ভালো করে পরীক্ষা করা দরকার। তারা সবাই ভিতরে প্রবেশ করতেই বাড়ির ভেতর রহস্যময় এক পরিবেশ বিরাজ করে। কাজের মাসিরা নিজেদের মধ্যে খুঁটখুটে করে কথা বলে, কিন্তু তাদের মুখে এক ধরনের ভয়ানক চুপ, যেন কিছু বললে নিজেদের বিপদে ফেলবে। এদিকে পুলিশ, শহরের এক অদ্ভুত ও রহস্যময় ব্যক্তি, চুপচাপ বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। পুলিশের পরিচিতি খুব একটা বেশি না, তবে সে এখানে খুব একটা সময় কাটায়। তার চোখে কিছু অদ্ভুত দৃষ্টি ছিল, যেন সে কিছু দেখছে কিন্তু জানে না সেটা কি। এমন সময় পুলিশ এসে যায় এবং সেও ধীরে ধীরে ভিড়ের মধ্যে চলে আসে। পুলিশের চোখের কোণায় একটা অস্বস্তি। সে দৃশ্যটিকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে। তার মতো একজন মানুষ কখনো সহজে মন্তব্য করে না, কিন্তু আজ তার মুখে কোনো সংকেত ছিল না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিস্ট করছিল কি কি জিনিস চুরি হয়েছে। বেশ কিছু খড়, কাঁচের জিনিস এবং সৌরেন্দ্রবাবুর প্রাসাদে ব্যবহৃত মূল্যবান কিছু সামগ্রী, এগুলোই ছিল সবার নজরবন্দি। পুকিশ মনে মনে প্রতিটি জিনিসের নাম লিখে নিচ্ছিল। তুমি কি দেখে যাচ্ছ তখন থেকে? এক পুলিশ অফিসারের কাছে এসে পুকিশকে প্রশ্ন করে, কিন্তু পুকিশ কিছু না বলে চুপচাপ মাথা ঝাঁকিয়ে এগিয়ে চলে। তার মাঝে একটা রহস্যময় শক্তি ছিল, যা তাকে অন্যদের থেকে আলাদা করেছিল, কিন্তু কেউ বুঝতে পারে না। কিন্তু সে জানে এই ঘটনা বড় হতে চলেছে। শহরের আশেপাশে তখন সন্ধ্যার অন্ধকার ক্রমশ ছড়িয়ে পড়ছিল। সৌরেন্দ্রবাবুর প্রাসাদে কিছুটা অস্থিরতা ছিল। সবকিছু একেবারে নীরব, যেন কারো মুখে কোনো কথা নেই। পুলিশ, মাসিরা, বাড়ির কর্মচারীরা সবাই নিজেদের মধ্যে আলোচনা করছিল। হঠাৎ সৌরেন্দ্রবাবুর বিধবা কন্যা নন্দিনী আসেন এবং নিজের অজান্তেই একটু দম ধরে দাঁড়িয়ে যান। তিনি জানতেন যে কিছু একটা হয়ে গেছে। তিনি নিজের দৃষ্টি নিরীক্ষণ করেন, কিন্তু তা বুঝে ওঠার সময় নেই। তার চোখে কিছু একটা বেমানান চিন্তা দেখা যাচ্ছিল। কয়েক সেকেন্ডের জন্য মাথা নিচু করে নিজেকে খানিকটা ফিরে পেলেন। এটা কিভাবে হতে পারে? নন্দিনী ভাবছিলেন। তার সামনে একটা বিশাল প্রশ্ন ছিল, যেটি তাকে অস্বস্তিতে ফেলে দিয়েছিল। ডায়মন্ডের গণেশ মূর্তি। সৌরেন্দ্রবাবু পরিবারের 7 পুরুষের ঐতিহ্য ছিল সেই মূর্তি। শত বছর ধরে তার পরিবারে সেই মূর্তির পুজো হতো এবং এটি ছিল পরিবারের সবচেয়ে বড় মূল্যবান সম্পত্তি। কিন্তু আজ সেই মূর্তিটি কোথায়? কে নিয়ে গেছে? তবে নন্দিনী পুলিশকে কিছু জানায়নি। তিনি এতটাই শঙ্কিত ছিলেন যে নিজের আবেগের কাছে হারিয়ে যাচ্ছিলেন। পুলিশ কিভাবে বুঝবে সেই গণেশ মূর্তির আসল গুরুত্ব? এটা শুধু একটা মূর্তি নয়, এটা ছিল তাদের ঐতিহ্য, তাদের সবকিছু। তুমি কিছু বলবে না? তুমি তো জানো, বলো। মূর্তিটি খুঁজে পাওয়া যাবে না যদি না তুমি কিছু বলো। নন্দিনী এক মুহূর্ত চুপ করে থাকলেন। তার মধ্যে ভেতর থেকে কিছু বেরিয়ে আসছিল। তার চেহারায় তীব্র দ্বন্দ্ব ছিল। আপনাদের চিন্তা করার কিছু নেই, আমরা খুব শীঘ্রই ডাকাতদের খুঁজে বের করব। নন্দিনী জানত পুলিশ যতই জানুক, এই বিশেষ মূর্তিটি খুঁজে বের করার কাজ তাদের জন্য সহজ হবে না। এই মূর্তি কোথায় লুকোনো থাকতে পারে? কি করে খুঁজে পাওয়া যাবে সেই ধন? নন্দিনী জানত একে একে সবকিছুই তাদের কাছে আড়াল হয়ে যাবে যদি তারা যথাযথ পদক্ষেপ না নেয়। কিভাবে খুঁজে পাবো?
এই একটাই প্রশ্ন ঘুরছিল তার মনে। সে নিজেকে মন শক্ত করে উঠে দাঁড়ালো। সন্ধ্যের আলো ক্রমশ ফিকে হয়ে আসছিল। শহরের আকাশে মেঘের কালো চাদর বিছিয়ে গিয়েছিল। সাইডওয়াকে বৃষ্টির টিপটিপ শব্দ ভেসে আসছিল, আর বাতাসে ঠান্ডা ঠান্ডা ছোঁয়া। এমনই এক পরিবেশে এক বাড়ির জানালা দিয়ে উঁকি দিয়ে সিগারেটের ধোঁয়া বের হচ্ছিল। এটাই ছিল যতীন মিত্রের বাড়ি। তিনি ছিলেন এলাকার প্রখ্যাত গোয়েন্দা, অত্যন্ত বুদ্ধিমান এবং দৃঢ় মনোভাবের অধিকারী। আজ রাতে একটা বিশেষ যাত্রার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। রাত 12:05 দার্জিলিং মেল ধরে উত্তরবঙ্গের উদ্দেশ্যে বেরোনোর কথা ছিল। সবেমাত্র পরীক্ষা শেষ, এখন ছুটি। আমার চোখে সামান্য ক্লান্তির ছাপ ছিল, তবে উত্তেজনা এক অন্য রকমের। যেন মনে হচ্ছে নতুন কিছু ঘটবে। কিন্তু এমন সময় দরজার টকটক শব্দ। দরজাটা গিয়ে খুলে দিলাম। সামনে দাঁড়িয়ে ছিল একজন মহিলা, পুরো ভিজে গেছে। গাঢ় তামাটে চুল ভিজে একাকার হয়ে গিয়েছিল, চোখে ক্লান্তি আর দুশ্চিন্তার ছাপ। এটা কি জিতুদার বাড়ি? হ্যাঁ, আপনি কি জানতে চান? আমি নন্দিনী, সৌরেন্দ্রবাবুর বিধবা কন্যা। গতকাল আমার বাবার বাড়িতে একটা চুরি হয়েছে। আমি চাই আপনি আমাকে সাহায্য করুন। আমি কুয়াশামাখা চোখে তাকে ভেতরে আসার জন্য জায়গা করে দিলাম। নন্দিনী দেবী ভেতরে ঢুকে দাঁড়িয়ে গেল। তিনি তারপর বলা শুরু করলেন, জিতুদা, আপনি তো একজন বড় গোয়েন্দা। আপনি নিশ্চয়ই জানেন গতকাল রাতে সৌরেন্দ্রবাবুর বাড়িতে এক ভয়াবহ চুরি হয়েছে। ডাকাতেরা যা নিতে পেরেছে তা খুবই কম, কিন্তু এক অমূল্য বস্তু চুরি হয়ে গেছে। আমাদের 7 পুরুষের ঐতিহ্য, একটি ডায়মন্ডের গণেশ মূর্তি। জিতুদা সিগারেটের শেষ অংশটা টেনে নিয়ে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে নন্দিনী দেবীর দিকে তাকিয়ে গম্ভীরভাবে বলল, গণেশ মূর্তি? শুধু একটা গণেশ মূর্তি চুরি করতে চোর এসছিল? কি এমন আছে ওই মূর্তিতে? এটা শুধু একটি মূর্তি নয়, এটা আমাদের পুরো পরিবারের ঐতিহ্য, আমাদের পরিচয়। এটা 7 পুরুষ ধরে আমাদের সঙ্গে ছিল। তবে মূর্তিটি চুরি হয়ে গেছে, আর পুলিশকে আমি কিছু জানাইনি। আমি জানি আপনি একমাত্র পারবেন ওটা উদ্ধার করতে। আমি চুপ করে শুনছিলাম অবাক হয়ে। তবে জিতুদা এক মুহূর্তের জন্য ভাবেনি। সে জানত এই ঘটনাটা শুধু একটা চুরির ঘটনা হতে পারে না। তুমি বলছো তুমি পুলিশকে কিছু জানাওনি? কেন? পুলিশ কি বুঝবে এই মূর্তির গুরুত্ব? তারা ভাববে এটা সাধারণ একটা চুরি, কিন্তু আমি জানি এটা কোনো বড় রহস্যের শুরু। আমি চাই আপনি এই রহস্যের সমাধান করুন। একটা নীরবতা পুরো ঘরটাকে গ্রাস করে ফেলেছিল। বাইরে বৃষ্টি এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল আকাশও যেন বিক্ষিপ্ত হয়ে পড়েছে। একে একে গাড়ির হেডলাইটের আলো ম্লান হয়ে আসছিল। জিতুদার দিকে তাকিয়ে আমি বললাম, জিতুদা, এটা কিছু বড় ঘটনা হতে চলেছে কি? জিতুদা ধীরে ধীরে তার সিগারেটের শেষ অংশটা টেনে ফেলে দিল এবং গভীরভাবে একটানা ভাবল। তারপর নন্দিনী দেবীর দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, আমরা তোমার সঙ্গে যাব, কিন্তু তোমার যা শোনা দরকার সেটা শুনে নাও। এটা শুধু কিন্তু একটা চুরি নয়, একটা জটিল রহস্য। নন্দিনী দেবী চলে যাওয়ার পর জিতুদা এক মুহূর্তের জন্য স্থান ত্যাগ করল না। তার মনোযোগ ছিল পুরোপুরি সেই গল্পের ওপর যা নন্দিনী দেবী বলেছিল। ডায়মন্ডের গণেশ মূর্তি, 7 পুরুষের ঐতিহ্য এবং তার মধ্যে যে অদৃশ্য রহস্য ছিল, সবকিছু মিলিয়ে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন মাথায় ভর করেছিল। কেন নন্দিনী দেবী পুলিশকে কিছু জানায়নি? এত গুরুত্বপূর্ণ একটা জিনিস চুরি যাওয়ার পর এমনটা করার কারণটা কি? তাপস, তুমি কি কিছু আন্দাজ করতে পারো কেন নন্দিনী পুলিশকে কিছু জানায়নি? আমিও সামান্য একটু হতচকিত অবস্থায় দাঁড়িয়েছিলাম, কিন্তু চোখে একটা আগ্রহ ছিল। কি জানি, হয়তো কিছু বড় কারণ থাকতে পারে, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা চুরির ঘটনা তো খুব তাড়াতাড়ি জানানো উচিত ছিল। তুমি ঠিক বলেছ, কিন্তু কোথাও না কোথাও কিছু গুলিয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ চুরি নয়,
এই গণেশ মূর্তিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা আমাদের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। এটা খোঁজাখুঁজি করলে কোনোটা বেরিয়ে আসবে। তবে তুমি তো বেড়াতে যাওয়ার কথা বলছিলে। যাওয়ার পরিকল্পনা আপাতত বন্ধ। এই সময় আমায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। তুমি কি ওইখানে যেতে আগ্রহী? অবশ্যই, আমি তো সবসময় তোমার সঙ্গে আছি। গোয়েন্দাগিরি শুরু হোক। আমি একটা ছোট চিঠি বের করে জিতুদাকে দেখালাম। জিতুদা, এটা কি? জিতুদা চিঠিটা হাতে নিল, একটু পড়ল, তারপর যেন কিছু একটা বুঝে খুব মনোযোগ দিয়ে তাকালো আমার দিকে। এই চিঠিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি জানি না, কিন্তু এটা কিছু রহস্যের ইঙ্গিত দিচ্ছে। এখন আমাদের কাজ শুরু করতে হবে। আমি চাই তুমি আমার সঙ্গে আসো। কোথাও কোনো গোপন সূত্র লুকিয়ে থাকতে পারে। তারপরই আমরা দুজনে দ্রুত প্রস্তুতি নিয়ে নিলাম। মনে কিছুটা ভয় ছিল, তবে ভয়ের থেকে বেশি উত্তেজনা। বাইরে বৃষ্টি আরো প্রবল হয়ে পড়ছে, আর শহরের বাতাসে ঠান্ডা অনুভূতি প্রবাহিত হচ্ছে। এখন সময়টা শুধু অপেক্ষার। জিতুদা ওরফে যতীন মিত্র এখনো এক রহস্যময় ব্যক্তিত্ব। তার চোখে মুখে হালকা পাঁজরে, এমনকি তার চলনে যেন এক অদ্ভুত শক্তি ছিল। একদম শারীরিকভাবে দেখলে মনে হতো কোনো পরিশ্রমের দিক থেকে মনোযোগী মানুষ। তার গাঢ় তামাটে ত্বক, সূক্ষ্ম হাসি এবং কখনো কখনো কঠিন মুখাবয়ব মনে করিয়ে দিত তিনি শত্রুদের জন্য এক ভয়ঙ্কর প্রতিপক্ষ। শুধু শারীরিক দিক থেকে নয়, জিতুদা মস্তিষ্কের তীক্ষ্ণতায় একজন অপরাজেয় গোয়েন্দা। এই যেমন আজকের এই পরিস্থিতি এতটাই ঘোটালো, জিতুদা জানতো যে তাকে সামনে এগোতে হবে। তাই উত্তেজনা এবং সাথে সতর্কতা নিয়ে আমাদের গন্তব্য শুরু হলো। জিতুদা, এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। তুমি কি ভাবছো পরবর্তী পদক্ষেপে আমাদের কি হবে? তাপস, এ ধরনের রহস্য কখনোই সহজ নয়। তবে তোমার পাশে থাকলে আমরা এই যাত্রায় জয়ী হবই। যতটা সম্ভব গোপনে কাজ করতে হবে, এবং সামনে যা আসবে তার সবকিছু আমাদের চোখের সামনে চলে আসবে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। আকাশে মেঘ জমেছে, কিছুটা ঝোড়া বৃষ্টি পড়তে শুরু করেছে। জানালার কাঁচে ঠান্ডা বৃষ্টির ফোঁটাগুলো ঝরে পড়ছে। আমরা তখন বসে কাজের ব্যাপারে সামান্য পরিকল্পনা করছিলাম। এমন সময় দরজার কাছ থেকে একটা হাস্যকর শব্দ ভেসে এলো, একটা অদ্ভুত হাসি। দরজা খুলতেই জগা জেঠু প্রবেশ করলেন। বয়সে বড় হলেও তার চরিত্র ছিল মজাদার, বেশ হাস্যোজ্জ্বল। ৪৫ বছরের লোক, কিন্তু মনে হতো যেন সবসময় কিছু একটা মজা করতে চাইছে। গাঢ় রঙের প্যান্ট এবং হালকা সুতির শার্ট পরেছিল। মুচকি হাসি দিয়ে বললেন, আজকে তো বৃষ্টির মাঝেই আসতে হলো। শুনলাম কোনো রহস্য, কিছু মজা করতে চলেছে। আমি শুনে আর থাকতে পারলাম না। জগা, তোমার এইসব মজার কথা আবার মাথায় ঢোকে না। আজকের দিনটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু এই গোয়েন্দাগিরি কি? এটা তো একেবারে রোমাঞ্চকর। তবে কি বেড়াতে যাওয়ার প্ল্যান হলো দাদা? বাড়ি থেকে বেরোনোর কোনো প্রশ্ন নেই। সবাই জানে যে জিতুদার কাজ আগে, তারপরেই বেরোনোর কথা ভাবা যাবে। তুমি গোয়েন্দাগিরির ব্যাপারে কি বলবে সেটা পরে, তবে এবারে মিশন শুরু হবে কাল থেকেই। ওই তুমি বললে তো, গোয়েন্দাগিরি না হয় বাদই দিলাম, কিন্তু মজা করতেই হবে, তাই না? জিতুদা, তুমি তো জানো জগা জেঠু মজা ছাড়া আর কিছু ভাবতেই পারে না। তবে এক কাজ করো তাপস, এই কাজটা বেশিরভাগ সময় পিচ্ছিল থাকে। আমি কিন্তু খুব সতর্ক থাকতে চাই। তাছাড়া কাল থেকে আমার শরীর তো একেবারে প্রস্তুত। কে জানে কি ধরনের মিশনে নামতে হবে। আমরা একে অপরের মুখে দেখে হাসলাম। জগা জেঠু এমন মাঝে মাঝে মজা করেন, তাতে না হেসে পারা যায় না। কাজটা চলবে, কিন্তু আপনি জানেন তো, এখানে মজা করার সময় কিন্তু নয়। আরে দাদা, মজা না হলে কি হবে?
গোয়েন্দাগিরির চেয়ে বেশি মজা আর কি হতে পারে? যতদিন না সফল হই, মজা তো করতেই হবে। বৃষ্টির আওয়াজে কিছুক্ষণ চুপ করে থেকে আমি বললাম, তবে কাজ তো আরো কঠিন হবে কাল থেকে। আমাদের এই গোয়েন্দাগিরি আরো বড় ঝামেলা তৈরি করতে পারে। পরের দিন সকাল, শহরের আকাশে সোনালি রশ্মি ছড়িয়ে পড়ছে। সূর্য ওঠার সাথে সাথে চারপাশ ঝলমল করছে। বাতাসে ভেসে আসছে মিষ্টি গন্ধ, যেন নতুন দিনের কোনো গোপন বার্তা আনছে। শহরের কেন্দ্রস্থলে, যেখানে গাড়ির হর্নের আওয়াজ আর মানুষের ব্যস্ততার মধ্যে কোনো একটা স্থিরতা চলে আসে, সেখানে এই দিনটা একটু আলাদা। জিতুদার অ্যাম্বাসেডর গাড়ি সাউন্ড সিস্টেমের মধ্যে গান বাজাতে বাজাতে ধীর গতিতে এগোচ্ছে। গাড়ির মধ্যে আমরা তিনজন। গাড়ির বেগ যেন ধীর হতে থাকা, যদিও পথের ধারে কোনো ঝামেলা ছিল না, কিন্তু গাড়ির ভিতরের পরিবেশ ছিল অন্যরকম। একদিকে জিতুদা পুরো ভাবনায় মগ্ন, আর অন্যদিকে জগা জেঠু আর আমি বকবক করে চলেছি। এই তাপস, কি খবর? আর সেই পাখিগুলোর কি খবর? তোমাদের বাড়ির পিছনে যেসব পাখি, ওদের মুখটাও দেখতে পেতাম, সেসব কি এখনো আছে? হ্যাঁ হ্যাঁ জেঠু, সবই আছে। তবে আপনিও না এখানে পাখির গল্প শুরু করছেন? তোমরা কি জানো, এই রাস্তাটা বেশ সুন্দর। প্রাচীন একটা গাথা আছে, শুনেছ? এত সব কাহিনী এই সময় শুনবো? বলো তো, বলো, কিছু তো শুনবে। নতুন কিছু শিখে গেলে কিন্তু ভালোই হয়। আজকাল তো এক একটা সময় গল্পের ভেতরেই লুকোনো থাকে দারুণ রহস্য। একটু চা খাবো, গাড়ি থামাও রাজু। গাড়ি থামিয়ে রাজু সোজা চলে গেল পাশের চা দোকানে। জিতু তার সিগারেট ধরিয়ে বাইরে তাকালো, আর জগা জেঠু সেই মুহূর্তে হাতের চামচ দিয়ে চায়ের কাপে গোল গোল ভুড়ভুড় আওয়াজ করতে শুরু করলেন। কোষ, জানো তো, এই ছোট্ট চায়ের দোকানগুলো কত রহস্য ছড়িয়ে রাখে। একটা সময়ের গপ্প হয়ে যেতে পারে। আর আপনি তো এক একটা সোজা পিচ্ছিল কথা বলেন। আরে একটু তো শোনো। জানো, এক সময় এদিকটা বেশ শান্ত ছিল, কিন্তু এখন সব পাল্টে গেছে। চা খেতে খেতে জিতুদা এক পাশে দাঁড়িয়ে ভাবছিলেন। এমন সময় রাজু আবার গাড়ি চালিয়ে কাছে ফিরে এলো। চা খেয়ে পুনরায় গাড়ি চলতে শুরু করলো। এবার পথে আরও কিছুটা অন্ধকার, কিন্তু রহস্যের গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ছিল। কালকের পরে এখনের পরের ধাপ। ঠিক আছে, এবার শোনো। আজকের দিনটা শেষ হবে মহা রহস্যের মাঝে। বিকেল গড়িয়ে আমরা এসে পৌঁছলাম সৌরেন্দ্র বাবুর বাড়িতে। নন্দিনী দেবী, সৌরেন্দ্র বাবুর বিধবা কন্যা, এগিয়ে এসে আমাদের অভ্যর্থনা জানালেন। তার চোখে অদ্ভুত একটা দৃষ্টি আমাদের নজর এড়ালো না। সবাই ব্যাগ নিয়ে ধীরে ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করলাম। একটু অবাকই হই, বাড়িটার পুরনো ঐতিহ্যগুলো বেশ নজর কাড়া। নন্দিনী দেবী আমাদের দোতলার একটা রুমে নিয়ে গেল, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিকে জগা জেঠু যেসব জিনিসের নাম জানতেন না, সেগুলোর দিকে তাকিয়ে বেখেয়ালিভাবে বলছেন, এইটা তো পুরোনো রকমের মান্তাতা আমলের জিনিস না? ওইটা মনে হয় ইংরেজদের সময়কার হবে। তোমার মতে এদিকটা পুরোপুরি ঐতিহাসিক মিউজিয়াম হয়ে উঠবে, তাই তো? জগা জেঠু তখন টেবিলের উপরে রাখা একটা পুরনো শিলালিপি দেখছিলেন। এইটা কি? এর মধ্যে কি লেখা আছে? জিতুদা কিছু না বলে মাথা নিচু করে পড়তে লাগলো। একটি ভালো জায়গা, তবে এখানে অনেক কিছুই রয়েছে যা আমাদের আগে দেখে নিতে হবে। এমন সময় একটা কাজের লোক চা দিয়ে গেল। ছোট ছোট বিদেশি কাপগুলোতে চা সাজানো। এটা কি? বিদেশি কাপ? কোথা থেকে এলো এসব? ওই তো, ওই দেশি কাপ আর এই বিদেশি কাপের মধ্যে যেন বিশাল পার্থক্য। আপনি কি জানেন এগুলোর মধ্যে কি রকম রুচি থাকতে পারে? হ্যাঁ, তবে আমাদের কফির কাপের মধ্যে আবার একটা আলাদা ম্যাজিক আছে।
ঠিক যেভাবে এই বাড়ির ভেতরের প্রতিটা জিনিসের ইতিহাস লুকিয়ে আছে, তেমনি এই কাপেও হয়তো কোনো গল্প থাকতে পারে। তুমি যতই মজা করো জগা, কিন্তু এইখানে আসলেই কিছু গুরুতর রহস্য লুকিয়ে আছে। এত বড় ঘটনা কি তাহলে শুধুই চুরির মধ্যে সীমাবদ্ধ থাকবে? আরে রহস্য যে কোথায় লুকিয়ে তা কেউ জানে না। তবে তুমি তো ভালোই বুঝতে পারছো, এখানে কিছু একটা তো অবশ্যই রয়েছে। এটাই তো, সবকিছুই আমাদের কাছে রহস্য। তার রহস্যের প্রতিটি ছোট ছোট দানা একদিন এসে একটা বড় রূপ নেয়। আমাদের সামনে আরো বড় কিছু অপেক্ষা করছে। তবে তুমি না আমাদের এখানে এসে রহস্যের মজা দিচ্ছ, সেটা বড় আনন্দের ব্যাপার। এটা যে মজা হবে না আমি কি বুঝে উঠতে পারবো? এটা যে শুধুই চুরির ঘটনা নয় সেটা আগেই বুঝতে পেরেছি। এখনো কি সবকিছু ঠিকভাবে জানেননি? ডাকাতির ইতিহাস কিছুটা পরিষ্কার করতে পারো? এটা পুরোপুরি অদ্ভুত। আমার বাবা সৌরেন্দ্রবাবু অনেক কিছুই গোপন রেখেছিলেন। তবে শুনেছি কয়েক বছর আগে একটি ডাকাতি হয়েছিল, যেখানে তারা মূলত গণেশ মূর্তির দিকে চোখ রেখেছিল। তবে মূর্তিটা আগে থেকেই অন্য জায়গায় সরিয়ে রাখা হয়েছিল। কিন্তু মূর্তিটির ইতিহাসটা কি? জানি এটা তাদের বংশ পরম্পরায় ঐতিহ্য, কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ ছিল? আমাদের পরিবারে ঐতিহ্য হিসেবে 7 পুরুষ ধরে এই মূর্তিটি ছিল। মূর্তিটি শুধু পরিবারের সদস্যদের জন্যই নয়, পুরো গ্রামেও পরিচিত। বাবা এক সময় বলেছিলেন এই মূর্তির কোনো মূল্য নেই, কিন্তু এটি আমাদের আত্মার অঙ্গ। এতটা বলে নন্দিনী দেবী চুপ করে গেলেন। জিতুদা ধীরে ধীরে নিজের মাথায় আসা কিছু চিন্তা গুছিয়ে বলতে শুরু করলো। ডায়মন্ডের গণেশ মূর্তির দিকে সবার মনোযোগ। এটা শুধু চুরি নয়, এতে আরও কিছু রহস্য লুকিয়ে আছে। কে জানে কোথায় রাখা ছিল, কে জানে এর প্রকৃত মূল্য। এত গুরুতর কথা এবং আমি এত কিছু জানি না। চুরি হয়ে গেলে অবশ্যই কিছু না কিছু তো বের করতে হবে, কিন্তু কি পর্যন্ত এমন গুপ্ত রহস্য লুকিয়ে থাকবে? জগা জেঠু, আপনি বলেই ফেললেন সব। এসব হাসি ঠাট্টা নয়, একটা বড় রহস্যের শেকড় খুঁজে বের করতে হবে। তোমরা তো জানো গণেশ মূর্তির সম্পর্কে কেবল আমাদের পরিবার জানে। কিছু আত্মীয়, বন্ধু এবং কয়েকজন পুরনো পরিচিতি ছাড়া কেউ জানে না এর গুরুত্ব। তাহলে তো একটা লিস্ট তৈরি করা উচিত। তো লিস্ট তো তৈরি করতেই হবে। যারা জানে তারা একে একে আমাদের সামনে আসবে। মূর্তির ইতিহাস শুধু আমাদের পরিবারের, কিছু গোপন কথাও এখানে লুকোনো থাকতে পারে। মূর্তির প্রথম দানকারী ছিলেন আমাদের পূর্বপুরুষ, যার নাম কেউ আজ মনে রাখতে চায় না। এত কিছু বলার পর মূর্তির ব্যাপারে একটা ছোট ইঙ্গিত তো পাওয়া গেল। চলুন আর কিছুক্ষণ এখানে থাকি। আমি ঠিক বুঝতে পারছি মূর্তিটা কোথায় লুকানো আছে, কিন্তু মনে হচ্ছে আরও কিছু বড় ঘটনা অপেক্ষা করছে। অথচ আমি তো মনে করি ওই ডায়মন্ড গণেশের মূর্তির পিছনে কিনা একটা মূর্তির মাথায়ও আরেকটা মূর্তি লুকিয়ে থাকতে পারে। জেঠু চুপ করুন, এসব হাস্যরসের সময় নয়। আমাদের হাতে আরো অনেক কাজ বাকি। আমার পরিবারের সব সদস্যরা জানে, তবে সবার মনোভাব এক নয়। কিছু মানুষ সেটা গুরুত্ব দিয়ে রাখে, আর কিছু মানুষ রাখে না। তাহলে তো আমরা কে কোথায় কি কাজ করে সেটা জানতেই হবে। এটা আরও গভীর কিছু। সবাই জানে না মূর্তিটির গুরুত্ব, তবে এর পেছনে অনেক পুরনো কাহিনী লুকিয়ে থাকতে পারে। রাত্রি এসে গেছে। বাড়ির চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসের আওয়াজ। নন্দিনী দেবী আমাদের নিয়ে ডাইনিং টেবিলে ডিনার সারলেন। তবে খাবার প্লেটের দিকে চোখ থাকলেও আমাদের মন আর মনোযোগ দুটোই আলাদা জায়গায়। খাওয়া শেষ করে জিতুদা বলল, একটা রুমে বসি, আরও কিছু আলোচনা করতে হবে। এমন একটা রহস্য, কিভাবে এমন কিছু জানতে পারি যা আগে কেউ জানে না? এই বাড়িতে এমন একটা রহস্য লুকিয়ে আছে, হয়তো সেও গোপন,
কি জানি কারা এখানে থাকতে এসেছিল আর কিভাবেই তারা চুরি করেছিল। জিতুদা, তুমি কি বলো? কিছু একটা আমরা আসলে মিস করছি নাকি? মিস তো করছি তাপস, কিন্তু খোঁজ লাগানোর জন্য এখনো সবকিছু স্পষ্ট নয়। তোমার মাথার মধ্যে কিছু প্রশ্ন থাকবে, ঠিক যেমন আমি এখন চিন্তা করছি। তাহলে এই ডায়মন্ডের মূর্তিটি কেমন ছিল তুমি কি জানো? জানি, তাপস বলেছিল ফিজিক্সের ছোঁয়া, কিন্তু আছেই তো এমন কিছু। হ্যাঁ, ডায়মন্ডটা আসলে ক্যালিফোর্নিয়া থেকে সংগ্রহ করা হয়েছিল। সৌরেন্দ্রবাবুর প্রপিতামহের একটা বিশাল সংগ্রহ ছিল, কিন্তু সেটা এতটাই নির্দিষ্ট ছিল যে সে মূর্তিটিও এক ধরনের বিজ্ঞাপন যন্ত্রের মতো দেখতে ছিল। ঠিক বলেছ, কিন্তু এই মূর্তির মধ্যে কোথাও যেন একটা ভয়ের অনুভূতি রয়েছে, তাই না? তুমি বলছো ক্যালিফোর্নিয়া থেকে সংগ্রহ করা, কিন্তু সৌরেন্দ্রবাবু যে উদ্দেশ্যে সেই মূর্তি সংগ্রহ করেছিলেন সেটা কি তোমরা জানো? সে তো গল্পে কিছু বলেছিল, কিন্তু পুরোটা পরিষ্কার ছিল না। তাহলে অবশ্যই কিছু একটা রয়েছে যা জানলে তোমরা হয়তো ভয় পাবে। ওই মূর্তির যে দাম, তার সাথে একটা অদ্ভুত সম্পর্ক ছিল। তবে সেটা যদি আমরা বিশ্লেষণ করতে পারি তাহলে চুরির পরের ঘটনাটা কিছুটা হলেও পরিষ্কার হবে। জিতুদা, যদি সেটা না পাওয়া যায় তাহলে কি হবে? সে কি সবসময় আমাদের কাছ থেকে পালিয়ে যাবে? সবকিছু সময়ের সাথে ঠিকঠাক হয়ে যাবে। তবে তুমি যদি ভাবো তাহলে মনে করতে হবে কোনো শক্তি, কোনো হালকা রশ্মি, এমনকি কিছু অভ্যন্তরীণ সংকেত যা এমন কিছু বেঁধে ফেলেছে। তাছাড়া কিছুই মনে আসছে না আমার। জিতুদা, এসব বুঝতে পারে কি এতটা কঠিন? একটা গোপন রহস্য থাকে এর মধ্যে, ভয়ঙ্কর কিছু। এই ব্যাপারে খুব সাবধান হতে হবে। তবে তাপস, শুধু এই মূর্তির মধ্যে কি ছিল তা জানলে কি লাভ হবে? তার সাথে আরও কিছু লুকিয়ে থাকতে পারে যা এতদিন কেউ জানে না। তবে তুমি যদি এই ডায়মন্ডের মূর্তিটা কিছুটা উদ্ধার করেই ফেলো, তাহলে কি করে সেটা ফেরত দেবে জানো? না, এখনো কিছু বোঝা যায়নি। ঠিক বলেছ, তবে জানো কিছু না কিছু গোপন তো থাকতেই পারে। তবে আমিও জানি তোমরা যতটা চেষ্টা করবে ঠিক ততটাই কঠিন হবে। হ্যাঁ, এই রহস্য বড়ই কঠিন আর একাধিক দিকে চলে যাচ্ছে। তবে যা কিছু করা হবে তা কেবল আমাদের একসাথে মিলে সম্ভব হবে। সৌরেন্দ্রবাবুর বাড়ির সব ঘরগুলো পর্যবেক্ষণ করতে এগিয়ে গেল জিতুদা। পিছনে আমরা দুজন। বিদেশি কালেকশন সব। সুরম্য বাড়িটি একদিকে আধুনিক, আরেকদিকে পুরনো ঢঙে তৈরি, যেন অতীত আর বর্তমানের পুরোপুরি মেলবন্ধন। প্রথম ঘর ছিল পুরনো ইংল্যান্ডের বিভিন্ন সংগ্রহের পসরা, যেখানে একটা বিশাল কাঠের টেবিলের উপর রাখা ছিল সিলভার আর সোনালি তামার গ্লাস। সেগুলি ইংল্যান্ডের রাজপরিবারের পুরনো মেমেন্টো ছিল, যা একসময় সৌরেন্দ্রবাবু সংগ্রহ করেছিলেন। টেবিলের পাশেই একটা পকেট ওয়াচ ছিল, যার গ্লাসে সূক্ষ্মভাবে লেজেন্ড লেখা ছিল, মেড ইন সুইজারল্যান্ড। দ্বিতীয় ঘর ছিল চীনা থিমের। সেখানে একটা বিশাল পেন্টিং ছিল, চীনের প্রাচীন শহর এবং ল্যান্ডস্কেপের দৃশ্য, যা চীনের বিখ্যাত শিল্পীদের কাজ। এর পাশে রাখা ছিল ছোট্ট একটা ভঙ্গুর পাথরের মূর্তি, যা বিখ্যাত চীনা শহর সাংহাই থেকে আনা হয়েছিল। জিতুদা সেটা দেখে কিছুক্ষণ থেমে বলল, এটা ঠিকই মনে হয় খুবই পুরনো। এটা কি কোনো প্রতিকৃতির চুরি নাকি কিছু আরো গভীর? পরের দিন সকাল হতেই জিতুদা নন্দিনী দেবীর উদ্দেশ্যে বলল, আপনি জানেন কিছু একটা লুকানো আছে। চুরির সাথে আপনার কোনো সম্পর্ক কি? না, আমি জানি না। আমার মনের মধ্যে একটাও সন্দেহ নেই। আপনার পরিবারের সকল সদস্যের সঙ্গে কি কখনো ডায়মন্ডের মূর্তির কথা আলোচনা হয়েছে? হ্যাঁ, মাঝে মাঝে আমার বাবা সৌরেন্দ্রবাবু বলতেন সেটা ছিল আমাদের পরিবারের ঐতিহ্য, কিন্তু কিন্তু সেটা যে এমনভাবে চুরি হবে তা তো ভাবিনি। অত বড় মূর্তি, 50 কোটি টাকার, কেমন রকমের চুরি হবে সেটা? এত বড় মূল্য? তাহলে কে চুরি করল? এমন সময় জিতুদা ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে তাকালো। গাছের ছায়ায়
কিছু যেন একটা দেখল সে। কয়েক সেকেন্ডের জন্য চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর অল্প শব্দে বলল, কোনো তৃতীয় পক্ষের হাত এখানে রয়েছে, এটা আমি নিশ্চিত। তৃতীয় পক্ষ মানে কি? অর্থাৎ এটা শুধুই ডাকাতি নয়, এটা হতে পারে একটি পরিকল্পনা যার পেছনে আরও কিছু লুকানো উদ্দেশ্য রয়েছে। এই আলোচনা চলতে চলতেই বাড়ির অন্যান্য সদস্যরা একে একে আসতে লাগল। প্রথমে এসেছিলেন সৌরেন্দ্রবাবুর বড় ছেলে রাহুল, যিনি বেশ কয়েক বছর ধরে আমেরিকায় থাকেন। তারপর সৌরেন্দ্রবাবুর ছোট ছেলে জয়ন্ত, যিনি ইংল্যান্ডে ব্যবসা করেন। সবাই যখন একসাথে উপস্থিত, জিতুদা তাদের উদ্দেশ্যে প্রশ্ন করল, রাহুল, জয়ন্ত, আপনারা কি কখনো ওই মূর্তির ব্যাপারে কোনো সন্দেহ করেছিলেন? আমরা আসলে খুব কমই বাড়িতে আসি, বাবা তো প্রায় একাই থাকেন। মূর্তির ব্যাপারে সেরকম কিছু জানি না, তবে কিছুটা জানি। এটা ছিল আমাদের পরিবারের এক ধরনের নয়াদান, বহু পুরানো। আমি তো জানতাম বাবা ভালোই যত্ন নিতেন সেই মূর্তির, কিন্তু সত্যি বলতে এত দামি জিনিস ছিল, ওটা যে কখনো চুরি হবে সেটা ভাবিনি। এদিকে ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলেন সুমিতা দেবী। তাকে জিজ্ঞাসা করতে গিয়ে জিতুদা বলল, আপনার কাছে তো অনেক সময় ছিল, আপনিও তো জানেন কি ঘটেছে। হ্যাঁ, জানি তো, অনেক কিছু জানি, কিন্তু সেগুলো বলার মতো পরিস্থিতি আমার নেই যে। একে একে অন্য কাজের লোকেরাও জড়ো হতে লাগলো। এক একজনের মুখ থেকে এক এক রকমের তথ্য বেরিয়ে আসছিল। কেউ বলছিল রাত 3টের পর তারা কিছু অদ্ভুত শব্দ শুনেছিল। কেউ বলছিল দরজার জানালা খোলা ছিল। কেউ বলছিল কিছু অজানা লোক একদম মাঝরাতে বাড়িতে ঢুকেছিল। এতগুলো তথ্যের মধ্যে একটা সম্পর্ক আছে, কিন্তু কোনটা সঠিক তা বের করতে হবে। এবং একটাই লক্ষ্য, ডায়মন্ড মূর্তির রহস্য খোলসা করা। গভীর রাত, পুরো বাড়ি একেবারে নিঃশব্দ, কিন্তু আমার একদম ঘুম আসছে না। জানি না কিসের একটা চিন্তা বারবার জাগিয়ে রেখেছে। বাইরের বাতাসে একটা অদ্ভুত শীতলতা ছিল। ঠিক এমন সময় জানলা দিয়ে এক মেঘলা অস্বাভাবিক ছায়া দেখতে পেলাম। দ্রুত পদক্ষেপে তীব্র গতিতে একটা অচেনা ব্যক্তি চলে গেল যেন। তারপরই চাদর মুড়িয়ে বাইরে বেরিয়ে এলো জিতুদা। অন্ধকারে নিঃশব্দে পা ফেলল, যেন এক ছায়ার মতো। তারপর জানালার কাছে গিয়ে সে কিছুটা অদৃশ্য হয়ে গেল, যেন কোনো ছায়া তার নিজের অঙ্গ ছিল। পরদিন সকালে আমরা 3জন বেরিয়ে পড়লাম। গন্তব্য ছিল সৌরেন্দ্রবাবুর অট্টালিকা সংলগ্ন এলাকার নানা স্থান, যেখানে কিছু সন্দেহজনক তথ্য আমাদের হাতে আসতে পারে। জগাজেটু শুরুর দিকে মজার ছলে থাকলেও এখন অনেকটা গম্ভীর হয়ে পড়েছেন। জিতেন, মনে হচ্ছে ব্যাপারটা অনেক বড়। কিছু একটা তো ঘটেছিল, তবে তা কি? ডায়মন্ড মূর্তির চুরির ব্যাপারটা শুধু চুরিই নয়, এটা আরও বড় কিছু হতে পারে। আমি বেশ চুপচাপ ছিলাম। মনের মধ্যে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু কোনো কিছুরই যেন জবাব পাচ্ছিলাম না। দেখো, একটা জিনিস মনে রাখো, কিছু না কিছু ছোঁয়া থাকবে। যত সময় এগিয়ে যাবে রহস্যের চাবিকাঠি আমাদের সামনে আসবে। একটু অনুসন্ধান করার পর কিছু অজানা তথ্য আমাদের সামনে আসতে শুরু করলো। বাড়ির কাছাকাছি একটা পুরনো সিন্দুকের ভেতর কিছু অদ্ভুত কাগজের টুকরো পাওয়া গেল, যেখানে কিছু গোপন নির্দেশিকা ছিল। এগুলো দেখে মনে হলো কিছু গুরুত্বপূর্ণ কিছু বলার চেষ্টা করা হয়েছে। এটা কি তাহলে এটা আগেই জানা ছিল? আমাদের পরবর্তী গন্তব্য ছিল সৌরেন্দ্রবাবুর প্রপিতামহের সংগ্রহশালা। সেখানে গিয়ে আমরা আরও কিছু অস্বাভাবিক চিহ্ন দেখতে পেলাম, যা আমাদের আরও এক ধাপ মনে হয় এগিয়ে নিয়ে গেল মূর্তি রহস্যের দিকে। কিন্তু বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও আর কোনো চিহ্ন পেলাম না। আমরা যদি কোনো একটা কিছু ভুলে যাই, এখন আমরা ঘর গোছানো শুরু করি, সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
এখন একটা নতুন প্রশ্ন উঠেছে মনে। যারা চুরি করেছে তারা কি ঘরোয়া সদস্যের মধ্যে থেকে কেউ হতে পারে, নাকি কোনো বাহ্যিক শক্তি কাজ করছে এখানে? এখন সময় এসছে, আমাদের একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে। আসুন ফিরে যাই, সব কিছু একত্র করি। আমি নিশ্চিত কিছু একটা রহস্য মিলে যাবে। আমাকে পরিবারের সকল সদস্যের নাম নিয়ে লিস্ট করতে বলল জিতুদা। তার নির্দেশে কাজ সেরে ফেলতে শুরু করলাম। প্রতিটি নামের পাশে লিখলাম সে কি করে, কোথায় থাকে, কখন তাদের শেষবার দেখা হয়েছিল। তবে কিছু জায়গায় চুপচাপ থেমে গিয়েছিলাম। কিছু নাম, কিছু পরিচিত, কিছু অবাঞ্ছিত, যাদের একেবারেই সন্দেহের তকমা ছিল না। তাদের ব্যাপারে জিতুদা নতুন আদেশ দিল। এগুলো বাদ দাও, এগুলো সম্পর্কে কোনো সন্দেহ নেই। জিতেন, একটা ব্যাপার বুঝতে পারলাম না। সৌরেন্দ্রবাবুর আমেরিকায় থাকা কন্যার স্বামী কি এসবের সাথে জড়িত থাকতে পারে? আমি তো শুনেছি সে আমেরিকা থেকে মূর্তির খোঁজে আসতে পারে আর কি। আসলে এমনটা হতে পারে না। আমেরিকা থেকে কেউ চুরি করতে আসবে, এটা অসম্ভব। তাহলে আমেরিকা থেকে মূর্তির চুরি? হাসির খোরাক তো, এটা তো পাগলামি মনে হচ্ছে। বেশ ঠিক আছে, এটা অবাস্তব মনে হলেও আমাদের অবশ্যই লিস্টে এদের নাম রাখতে হবে। কিন্তু মনে রেখো, কোনো কিছু ছোট থেকে ছোট দিকও বাদ দেওয়ার সুযোগ কিন্তু নেই। তাহলে কে কে থাকবে এই সন্দেহের লিস্টে? 3 জন তাপস, তবে নামগুলো তোমার হাতে। আমায় জিতুদা চোখের ইশারায় নির্দেশ করল। আমি এক পলক চোখ বুলিয়ে নামগুলো আবার পরীক্ষা নিরীক্ষা করে বিশ্লেষণ করলাম। 3 জনের নাম চিহ্নিত করা হলো। সৌরেন্দ্রবাবুর বড় ছেলে, সৌরেন্দ্রবাবুর ছোট মেয়ে এবং তাঁর এক পুরনো বন্ধু, যিনি প্রপিতামহের পুরনো জিনিস সংগ্রহের সঙ্গে জড়িত ছিলেন। আচ্ছা, তো এই মানুষগুলো কি চুরি করেছে? তবে একটু হেসে বলি, এই ছেলে মেয়ে তো পাকা পুরনো ষড়যন্ত্রকারীদের মতন। এখন তেমন কিছু বলা সম্ভব নয় চকা, তবে আমাদের কিছু সন্দেহ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন বাকি সব বিষয়ে আরও নজর দিতে হবে। আমাদের হাতে এখন একটা বড় ক্লু ছিল, একজন প্রাচীন মূর্তির উপর বিশেষ তথ্য, যা সংগ্রহ করেছিলেন সৌরেন্দ্রবাবুর প্রপিতামহ। তার সাথে যারা সম্পর্কিত তারাই যেন আমাদের চোখের সামনে চলে আসছে। তবে কেন, কি কারণে এই রহস্য এত জটিল হয়ে লাগছে আমাদের চোখে? কিন্তু এই খেলা যে এতটা সিরিয়াস হয়ে যাচ্ছে তা তো আগেই বুঝতে পারিনি। তুমি বলেছিলে অমিত কিছু সন্দেহজনক কাজ করেছে, তবে কি তুমি কিছু জানো যা আমাকে জানাওনি? জিতুদা নন্দিনী দেবীকে এই কথা জিজ্ঞেস করার পর তিনি কিছুক্ষণ যেন কি একটা ভাবলেন, যেন কোনো কথা বলতে চাইছেন না। জিতুদা আবার বলল, ভয় পেও না, আমাদের সামনে এখন কেবল সত্যি আসা উচিত। অমিত, সে খুব বদলে গেছে। জানি না কেন এমন করছে, কিন্তু আমি বুঝতে পারছি না তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে। তবে সৌরেন্দ্রবাবুর বাড়ির মধ্যে একজনকে সন্দেহ করেছিলাম, কিন্তু সেটা আমি কাউকে বলিনি। কিন্তু তুমি যদি কিছু জানো সেটা আমাদের জানানো উচিত। অমিত, সে যখন আমেরিকায় থাকতো তখন একবার বাড়ির একটি পুরনো জিনিস চুরি হয়েছিল। পরে বলেছিল সেটা তারই কাজ, কিন্তু তার মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস ঘটেছিল। সে অনেক কিছু চাপা রেখেছে। এই জিনিসটা আগে জানালে তো ভালো হতো নন্দিনী, তবে এটা এখনো একটা ধাঁধা। তবে আমরা জানবো কিভাবে? তাদের কথোপকথন শেষ হতেই রাতের অন্ধকারে তদন্তের জন্য বের হওয়ার সময় এসে গেছে। যেন আমাদের পেছনে কিছু অদৃশ্য চোখ অনুসরণ করছে। রাস্তার অন্ধকারে গাঢ় শীত, তবে একটা দারুণ উত্তেজনা কাজ করছে। যখন আমরা সন্নিকটে পৌঁছলাম তখনই অজানা কোনো কিছু ঘটল। আচমকা
পেছন থেকে জিতুদার মাথায় একটা ভারী কিছু আঘাত হলো। একটা ইট কাঁচের মতো মাটিতে পড়ে গেল। ধাক্কাটা এত জোরে ছিল যে মাথাটা ঝাঁকুনি দিয়ে উঠল তার। আমরা দুজন চিৎকার করে উঠে তাকে ধরে ফেললাম। এটা কি হলো? এটা ঠিক নয় জিতেন, একদম না। চুপ করুন, আমরা দেখছি কে এমনটা করছে। ঘরে ফিরে এসে জিতুদাকে বিছানায় শুইয়ে দিলাম। সে মাঝে মাঝে ব্যথায় কুঁকড়ে উঠছে, কিন্তু তার মনোবল এখনো এক দৃঢ়। এই একটা ব্যাপার যা আমার মাথায় চলে এসেছে। এবার আমি জানবো কে আসল চোর। কিন্তু কি করে? এটা তো ভয়ঙ্কর কিছু জিতেন। এটা খেলা, পুরো খেলা, যা আমাদের চোখের সামনেই চলছে। আর এখন আমরা সেই শয়তানটিকে চিহ্নিত করতে পারব, যে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে বেড়াচ্ছে। জিতুদা আবার বলল, যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, যে ছদ্মবেশে এই মুহূর্তে আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে, তাকে আমরা জানব। এবার থেকে এটা আমার খেলা। তবে আমাদের কি এখন এই গোপন রহস্য সম্পর্কে কিছু করতে হবে? হ্যাঁ, এখন আমাদের দরকার একমাত্র সত্য, আর একমাত্র তার আসল চেহারা দেখতে হবে। তখনই আমরা জানব কে আসল চোর আর কে আমাদের চোখের সামনেই থাকা শয়তান। পরের দিন রাতে জিতুদা আবার একা বেরোতে চাইলেও আমি তাকে ছাড়লাম না। জগা জেঠু এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আমি আর জিতুদা বেরিয়ে পড়লাম। আজ রাতে আমরা সেই ব্যক্তিকে ধরতে পারবো, যে কয়েকদিন ধরে আমাদের দিকে আঙুল তুলে পেছনে লুকিয়েছিল। আজ সেই রহস্য চিরতরে শেষ হতে চলেছে। একটা অন্ধকার গলিতে তাকে পেলাম আমরা। একটা ছদ্মবেশী লোক, যাকে জিতুদা আগে কখনো দেখেনি, কিন্তু এখন তার সামনে দাঁড়িয়ে। লোকটা মনে হয় আমাদের দেখতে পেয়েছে, পালানোর চেষ্টা করছে, কিন্তু সে পালিয়ে যাওয়ার আগেই জিতুদা তাকে ধরে ফেলল। কি চাও? তোমার থেকে কিছু প্রশ্নের উত্তর চাই, আর তুমি পালাতে পারবে না। কিসের উত্তর? তবে লোকটা থেমে থাকেনি। জিতুদা যে কল্পনা করেছিল তার থেকেও অনেক বেশি শক্তিশালী ছিল লোকটা। একটা লড়াই শুরু হলো, ধস্তাধস্তি। জিতুদা চেষ্টায় ছিল তাকে আটকে রাখানোর আর অন্যজনের পালানোর। তবে কিছুতেই পালাতে পারছিল না লোকটা। আমিও সহযোগিতা করে ধরে থাকলাম। এখন তুমি আমার কাছে আটক আছো, আর তুমি যা করেছো তার মূল্য তুমি শীঘ্রই বুঝতে পারবে। তারপরে আস্তে আস্তে তার মুখ হাত পা বেঁধে ফেললাম শক্ত করে। লোকটা আর কোনো শব্দ করল না। তার পরাজয় সে স্বীকার করেছে। পরের দিন সকাল, ব্রেকফাস্টের পর জিতুদা আর আমি চুপচাপ বসে রইলাম। অন্যদিকে জগা জেঠু চায়ের কাপ হাতে নিয়ে মজা করতে লাগলেন। তবে জিতুদার চোখের দিকে এক ঝলক তাকিয়ে বুঝতে পারলেন ব্যাপারটা খুব একটা সামান্য নয়। কি ব্যাপার জিতেন, সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু কি ব্যাপার জিতুদা, তুমি তো আজ কিছুই বলছো না। রহস্যের একেবারে শেষ পর্যায়ে কি হচ্ছে? রহস্যের জবনিকা আজ বিকেলেই টানব, তবে কেউ কিছু অনুমান করতে পারবে না যতক্ষণ না আমি তা সকলের সামনে প্রকাশ করি। অর্থাৎ কেন? কে চোর? সবকিছু জানলে তো এখনই বলবে। সবকিছু জানতে পারবে বিকেলেই, এখানে এই বাড়ির ড্রয়িং রুমে। তুমি তাহলে সবাইকে চমকে দেবে, নাকি কোনো মহাভারতের কাহিনী বলবে? তাপস, মনে হয় এই রাত্রে কিছু সিনেমার দৃশ্য দেখেছ, তাই তো? জেঠু, আপনি এই বয়সেও আমাদের জন্য চা নিয়ে রহস্য বানাবেন? নয় ছেলে, এটা জিতেনের প্ল্যান। যাই হোক, বিকেল হলে তো জানবো কে আসল চোর। দেখতে চাই জিতেনের গোয়েন্দা খেলা। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা। সবাই ড্রয়িং রুমে এসে বসেছে। জিতুদা এবার ধীরে ধীরে মুখ খুলল। রহস্যের শেষ পর্ব, শেষ পাতা আজ উল্টে যাবে, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি যে আসল চোর সে আমাদের মাঝেই ছিল। সবাই একে অপরের দিকে তাকালো, চোখে কৌতূহলী দৃষ্টি। বেশ,
আজ থেকে কয়েকদিন আগে বাড়ির ডাকাতির রাতে একটা প্রশ্ন উঠেছিল, ডায়মন্ড মূর্তিটা গেল কোথায়? যতটা মনে করতে পারি, একটাই লোক সেই রাতে আমাদের আশেপাশে ছিল, এবং সে ছিল অমিত। এ কথা শোনার পর নন্দিনী আর জগা জেঠু একসাথে চমকে উঠলেন। অমিত? সে কি করে? হ্যাঁ নন্দিনী, মিস্টার অমিত বাবু, কিন্তু আসল চোর সেই। জিতুদা এক টানে সব বলে দিল। আমি তখন প্রশ্ন করলাম, অমিত বাবুর বিরুদ্ধে সন্দেহটা কখন তৈরি হলো? ডাকাতির রাতের পরেই। কিভাবে? ঘটনার দিন রাতে যখন ডাকাতি হয়েছিল তখন অমিতই ছিল এখানে। প্রকৃত ডাকাতি করতে আসেনি, কিন্তু কিছু লোকজন নিয়ে এসে প্রমাণ করতে চেয়েছিল তারা ডাকাত। আসল উদ্দেশ্য ছিল একদিকে লোকজন থাকবে, অন্যদিকে ডায়মন্ডের গণেশ মূর্তি চুরি করে বিদেশে পাচার করে 50 কোটি টাকা কামিয়ে নেবে। তাই করেও ছিল, কিন্তু পাচার করার আগেই ধরা পড়ে গেল বেচারা। সে দারোয়ানকে খুন করেছিল। সে তার পরিচিতি গোপন রাখতে চেয়েছিল, তাই ছদ্মবেশে এসে ধাক্কা দিয়ে জানলা ভেঙেছিল। তারপর সে ভেতরে প্রবেশ করে মূর্তি চুরি করে নিয়ে যায়। আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু তার গোপনীয়তা নিয়ে সন্দেহ জেগেছিল। তবে কেন? চুরির মোটিভটা ছিল এই, অমিত যে এতদিন আমেরিকায় বাস করেছে, সৌরেন্দ্রবাবুর প্রপিতামহের পুরনো মূর্তিটি চুরি করতে চেয়েছিল, কারণ এর বাজার মূল্য ছিল 50 কোটি টাকা। সে জানত যদি মূর্তিটা বেচে দিতে পারে সে বিশাল ধনী হয়ে যাবে। আর সে ছিল সেই লোক যাকে সৌরেন্দ্রবাবু পুরোপুরি বিশ্বাস করতেন। তাহলে অমিত বাবু সেই রাতে কিভাবে ধরা পড়ল? ধরা পড়ল একেবারে সঠিক সময়, রাত্রির অন্ধকারে, যখন আমি বাইরে বেরিয়েছিলাম এবং তাকে অনুসরণ করেছিলাম। সে তখনই আমাকে আঘাত করেছিল। মনে করেছিলাম আমি তাকে সন্দেহ করছি, তাই সে আমাকে ইট দিয়ে আঘাত করেছিল, কিন্তু আমি তাকে পালাতে দিইনি। আমি জানতাম এটাই তার শেষ সুযোগ। তারপর 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 আমি তাকে পাকড়াও করে এক বদ্ধ রুমে রেখেছিলাম। তারপর তাকে ধরাশায়ী করার পর আমি নিশ্চিত হলাম। তার মুখোমুখি বসে তাকে আমি বললাম, তুমি জানো তুমি কি করেছো অমিত? তারপর সে নিজের অপরাধ স্বীকার করল। সে জানত সৌরেন্দ্রবাবুর কাছ থেকে মূর্তি চুরি করেই তার জীবনটা বদলে যাবে, কিন্তু সে ভুল করেছিল। তার লোভ তার কাল হয়ে দাঁড়াল। তাহলে অমিত এখন কোথায়? অমিত এখন আমার হাত। স্যার যান, 3rd ফ্লোরে বারান্দার বাম দিকে 3 নম্বর রুমে রয়েছে অমিতবাবু। 3 জন পুলিশ অফিসার দ্রুত গিয়ে অমিতের হাতে হাত করা পরিয়ে নিচে নামিয়ে আসে। নন্দিনী অমিত বাবুকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গিয়ে 2 গালে 2টো চড় কষিয়ে দেয়। ছি অমিত, তুমি এমন, এত লোভ তোমার? তবে আমাদের প্রশ্ন এখানে শেষ নয়। অমিত বাবু এত বড় অপরাধী, তবে কেন তাকে কখনো আমাদের সন্দেহজনক মনে হয়নি? কারণ সে ছিল আমাদের খুব কাছের মানুষ। সে নিজেকে এমনভাবে সাজিয়ে নিয়েছিল যেন কিছুই হয়নি। আজকের ঘটনা আমাদেরকে শেখালো কখনোই কোনো কিছু অবহেলা করা উচিত নয়, এমনকি আমাদের পরিচিত কেউ হলেও। চোর শেষ পর্যন্ত ধরা পড়ল, রহস্য উন্মোচিত হয়েছে। চা ও টিফিন খাওয়ার সময় ড্রয়িং রুমে মিষ্টি হাসির পরিবেশ ছিল। আমি আর জগা জেঠু মাঝে মাঝেই তর্ক বিতর্ক করতে করতে চিৎকার করে ফেলছিলাম। যদি এভাবে তর্ক করতে থাকো তাপস, আমাদের বাড়ির সব গাছ মাছ হারিয়ে যাবে। তোমার বয়সের অনেক আগে আমাদের গ্রামের মানুষ বলতো, জেঠু রুলস। তোমার এই গুল মেলানো হ্যাঁ শুনে মনে হয় তুমি নতুন কিছু শিখেছ। জিতুদা, ডায়মন্ডের মূর্তিটা এখন কোথায়? ডায়মন্ডের মূর্তি সে তো আমি বেশ ভালো করে উদ্ধার করেছি, কিন্তু সেটা আসলে কোনো গয়না বা অলংকারের মতো ছিল না। সে একটা ছোট্ট ব্যাগের মধ্যে থেকে একটা জিনিস বের করল, ডায়মন্ডের মূর্তি। সেটা সেই মূর্তি যা নিয়ে সবকিছু আলোচনা হচ্ছিল, কিন্তু এখন সেটা জগা জেঠুর ব্যাগের মধ্যে ছিল। এটা এটা কি ছিল আমি তো জানি না। এটা কিভাবে আমার ব্যাগে এলো? তাহলে জেঠু, আপনি তো এখন খুব বড় রহস্যে আটকে গিয়েছেন বলে মনে হচ্ছে। জগা জেঠু প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন। আসলে সবকিছু এত অদ্ভুত ছিল যে তার স্বাভাবিকভাবে গ্রহণ করা মুশকিল হয়ে পড়েছিল। তখন সবাই
হাসতে হাসতে চুপ হয়ে গেল। আচ্ছা, ডায়মন্ড মূর্তিটা কোথায় পেলেন জিতুদা? সাধারণভাবে ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন যে কোনো জিনিসের মতো মূর্তিটা এক জায়গায় ছিল। আমি শুধু অতীতের সূত্র খুঁজে বের করেছিলাম, আর মূর্তির অবস্থান সঠিকভাবে জানার পর সেটি সম্ভব হয়েছে উদ্ধার করা, আর সেটা তোমাদের কাছের নন্দিনী। ধন্যবাদ জিতুদা। তবে আপনাদের পরিশ্রমের জন্য পারিশ্রমিক তো আমি দিতে চাইব। নন্দিনী, আমাদের কি খুশি করার জন্য টাকা নিতে হবে? আমি তো বলেছি, যা বলবেন তাই দেব। আপনি যা চেয়েছেন তাই পেতে হবে। সৌরেন্দ্রবাবুর রুমে একটি পুরনো মাটির পোড়া দুর্গা মূর্তি আছে, সেটা আমি চাই। ঠিক আছে জিতুদা, সেটা আপনি নেবেন, তবে একটা শর্তে, দয়া করে সেটা আর কসুর করবেন না। ধন্যবাদ নন্দিনী, আমি নিশ্চিত এটা আমার জন্য অনেক মূল্যবান হবে। খুব ভালো। তবে মনে রাখবেন, আমাদের সাথে বন্ধুত্বটা আজীবন রাখতে হবে। এটা তো সবার আগে। এবার গাড়িতে ওঠার প্রস্তুতি হচ্ছে। যখন গাড়ি স্টার্ট হলো তখন বাইরের প্রকৃতির দৃশ্য খুবই শান্ত। সবুজ গাছপালা, মৃদু বাতাস আর সুরেলা পাখির গান। গাড়ি চলতে শুরু করলো। জিতুদা মূর্তি হাতে নিয়ে কৃতজ্ঞতার সঙ্গে নন্দিনী দেবীর দেওয়া মূল্যবান দান নিজের কাছে রাখল। আরও অনেক রহস্যের সমাধান অপেক্ষা করছে। আজ এই গল্পের সমাপ্তি, তবে অন্য আরেক দিন নতুন কিছু সামনে আসবে। গাড়ির জানালা দিয়ে যেন এক নতুন পৃথিবীকে স্বাগত জানাচ্ছিলাম আমরা। সঙ্গী ছিল এক উত্তেজনা, যে কারণে সবার মনে একটাই কথা, অবিশ্বাস্য কিন্তু সত্য। শুনছিলেন আজকের পরিবেশনা ডায়মন্ড রহস্য। গল্পকার সূর্যকান্তি তুঙ্গ। গল্প পাঠে এবং প্রসঞ্জিতের ভূমিকায় আমি সায়ন, যতীন ওরফে জিতুদা সৌরভ, নন্দিনী অঙ্কিতা, জগা জেঠু দৈপায়ন, স্মিতা এবং সুমিতা সায়নিতা, পুলিশ অফিসার এবং জয়ন্ত সূর্য, রাহুল এবং অমিত স্নেহাশিস। পর্ব পরিচালনায় টিম ফিকশন হাট, আবহে সূর্য, প্রচ্ছদ, মুরালি। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গল্প লেখক শ্রী সূর্যকান্তি তুঙ্গকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করে দেবেন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফিকশন হাটের পাশে আপনারা থাকুন। টিম ফিকশন হাট ফিরে আসবে আবার এক নতুন গল্পের সাথে। ততক্ষণ ভালো থাকবেন।